সরকারের সঙ্গে আলোচনা করেই নির্ধারণ হবে ভোটের তারিখ, জানালেন সিইসি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি। কেউ যদি মনে করে থাকে যে বাক্স লুট করে নিয়ে যাব, কেন্দ্র দখল করে আমি জিতে যাব, অতীতে যা হয়েছে, তারা দিবা স্বপ্নে আছে। ভোট সন্ত্রাসীদের জন্য জিরো টলারেন্স। লন্ডন বৈঠকে বিএনপির সঙ্গে সরকারের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে বললেন পরিবেশ উপদেষ্টা। ফের শুরু হচ্ছে ঐকমত্য কমিশনের সংলাপ। সরাসরি নির্বাচনের মাধ্যমে সংসদে নারীর প্রতিনিধিত্ব চান বিশিষ্টজনরা। রাজনৈতিক দলে 33% নারী সদস্য নিশ্চিতের দাবি। পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার ব্যাহত করতে অপপ্রচারের অভিযোগ গভর্নরের। দেশে খেলাপি ঋণ ছাড়ালো 4,20,000 কোটি টাকা। উপদেষ্টা আসিফের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ। ইশরাকের জরুরি সেবা ছাড়া ডিএসসিসির সব কার্যক্রম বন্ধের ঘোষণা। ইসরায়েলের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। 3 দিন ধরে বন্ধ আকাশপথ, নাগরিকদের নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ। দর্শক, আমন্ত্রণ সংবাদপ্রাতে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানসিয়া জুথি। জাতীয় নির্বাচন যখনই হোক কমিশন প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। বলেন, লন্ডন বৈঠকের সিদ্ধান্ত অফিসিয়ালি পেলে সে অনুযায়ী প্রস্তুতি নেবে কমিশন। সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ভোট বাক্স লুট করে নির্বাচনে জয়লাভ এখন দিবাস্বপ্ন। এদিকে নির্বাচন যখনই হোক তা সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আলিমুজ্জামান সাফনের রিপোর্ট। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত বৈঠকের পর নির্বাচনের তারিখ নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে চলছে নতুন আলোচনা। রবিবার সকালে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, লন্ডনে যে সিদ্ধান্ত হয়েছে তা স্বাক্ষরিত নয়, তবে নির্বাচন যখনই হোক কমিশনকে প্রস্তুত থাকতে হবে। আগে আমাদেরকে বলা হয়েছিল যে আমরা, আপনারাও জানেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটা যে কোনো সময় হতে পারে। আমরা সেই টাইম স্পেন্ডটা মাথায় রেখে প্রস্তুতি শুরু করেছিলাম। যখনই হোক ফেব্রুয়ারিতে, হোক এপ্রিলে, যখনই হোক আমাদের তো প্রস্তুত থাকতে হবে। নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করলেও কারো হুকুমে বা নির্দেশনায় কমিশন কাজ করবে না বলেও জানান তিনি। আমরা কারো হুকুমে, কারো নির্দেশনায়, কারো পরিচালনায় আমরা কাজ করব না। আমরা রেফারের কাজ করব। কেউ যদি ফাউল খেলতে চান সেটা তাদের জন্য দুর্ভাগ্যের বিষয় হবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে জানিয়ে সিইসি বলেন, কেউ যদি ভোট বাক্স লুট করে কেন্দ্র দখল করে জিততে চায় তাহলে তারা দিবাস্বপ্ন দেখছে। কেউ যদি মনে করে থাকে যে বাক্স লুট করে নিয়ে যাব, কেন্দ্র দখল করে আমি জিতে যাব, অতীতে যা হয়েছে, তারা দিবাস্বপ্নে আছে। এই জিনিস এবার হতে দেব না ইনশাল্লাহ। ভোট সন্ত্রাসীদের জন্য জিরো টলারেন্স। এদিকে সচিবালয় ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনী সবসময় প্রস্তুত। নির্বাচন কেন্দ্রিক বা যে কোনো সময় নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন। ওনারা যেই সময় ফিক্স করবে, আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। পুলিশ প্রস্তুত। বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারে কোনো দূরত্ব ছিল না, তবে কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে দূর হয়েছে। এমনটাই জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। যে কোনো ইস্যুতে আলোচনা বা সংলাপ জরুরি বলেও জানান তিনি। এদিকে সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদ সহ নানা ইস্যুতে মঙ্গলবার আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। আরো জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে টানাপোড়েনের মধ্যে লন্ডনে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সভা শেষে ফেব্রুয়ারিতে নির্বাচনের আভাস মেলে। এতে বিএনপি সহ সমমনা দলগুলোতে স্বস্তি ফিরলেও সিদ্ধান্তের প্রক্রিয়া নিয়ে আপত্তি জানায় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ছিল
সেটা আমরা আজকে দেখেছি। ঈদ ছুটি শেষে প্রথম কার্যদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিএনপির সঙ্গে সরকারের দূরত্ব ছিল না দাবি করে তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে রাজনীতিতে স্বস্তি ফিরেছে। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। যে কোনো সমস্যা সংলাপের মধ্য দিয়ে সমাধান হয় জানিয়ে উপদেষ্টা বলেন, কোনো বিষয়ে কারো কথা থাকলে তা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে। আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেজন্য ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। এদিকে মঙ্গলবার আরও ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকে সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। আলংকারিকভাবে না রেখে নারীদের মেইনস্ট্রিম রাজনীতিতে আনতে সরাসরি নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্ব নিশ্চিতের প্রস্তাব তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা। প্রস্তাব জানান আসন্ন নির্বাচনে নারীদের জন্য ১০০টি আসন নিশ্চিতের। রাজনৈতিক দলগুলোতে ৩৩% নারী সদস্য নিশ্চিত করার তাগিদও দেন তারা। রোববার বিকেলে এক আলোচনা সভায় উঠে আসে এমন নানা প্রস্তাব। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। নাগরিক কোয়ালিশনের আয়োজনে রোববার বিকেলে ডেইলি স্টারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সংসদে সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্ব নির্বাচন, প্রয়োজনীয়তা, চ্যালেঞ্জ ও সমাধান বিষয়ক আলোচনা সভা। এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এ সময় সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীদের রাজনীতিতে অংশগ্রহণ নিশ্চিতের পাশাপাশি রাজনৈতিক দলগুলোতে 33% নারী সদস্য নিশ্চিতের তাগিদ দেন অনেকে। উইমেন পারবে না বা উইমেনকে আরবানে রাখতে হবে, আই হাম্বলি বেগ টু ডিফার উইথ দিস ওপিনিয়ন। যখনই নারীরা দায়িত্বশীল পদে গেছে, স্বচ্ছতা বেড়েছে এবং দুর্নীতি কমেছে। পরোক্ষ ভোট বা সিলেকশন একেবারে আমার মনে হয় এখানে কেউই আমরা সেটা বলছি না, সবাই প্রত্যক্ষ ভোটের কথাই বলছি। নির্বাচনে রাজনৈতিক দল থেকে অন্তত 25% নারী প্রতিনিধি নিশ্চিতের দাবি জানান অনেকেই। স্থানীয় সরকার নির্বাচনেও আরও নারীর নেতৃত্ব নিশ্চিতের পাশাপাশি উঠে আসে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাস্তবসম্মত লক্ষ্য ঠিক করার তাগিদও। বাংলাদেশের বাস্তবতাটা আমাদেরকে মাথায় রেখে আমরা যদি কথা বলি তাহলে হচ্ছে রিফর্ম অ্যাচিভ করা যাবে। 2025 সালে এসে যেই রিফর্মের কথা আমরা বলছি, জাতীয় সংসদে মিনিমাম 25% নারী জনপ্রতিনিধি থাকবে। বিএনপিও একমত যে হ্যাঁ, নারীদের সংখ্যা বাড়াতে হবে। আলোচনায় যোগ দিয়ে নারীদের জন্য সংসদে আসন 100তে পৌঁছানোর প্রস্তাব তুলে ধরেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আর বদিউল আলম মজুমদার জানান, এখনই সময় নারীদের সরাসরি ভোটে নির্বাচনে প্রতিনিধিত্ব করার। লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্স এই ধরনের একটা ব্যবস্থার মাধ্যমে এটা বাস্তবায়ন করা সম্ভব হতে পারে। এটাই হলো বেস্ট অপরচুনিটি। সমগ্র জনগণের পক্ষ থেকে তাকে ভোট দেওয়ার অধিকার দিতে হবে। যে আসনেই আপনি দেন না কেন, যেই আসন সংখ্যার ভিত্তিতে আপনি করেন না কেন, প্রত্যক্ষ ভোট এবং সর্বজনীন ভোট। নারীরা পিছিয়ে নেই, বরং তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন আলোচকরা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। পাচার হওয়া অর্থ উদ্ধার কার্যক্রমকে ভিন্ন খাতে প্রভাবিত করতে তার বিরুদ্ধে দুবাইয়ে বাড়ি কেনার বিষয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মানসুর। নিজ দপ্তরে ঈদ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান, যুক্তরাজ্যে সালমান এফ রহমান ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জব্দ করা সম্পদ উদ্ধারে আইনগত ব্যবস্থা নেবে সরকার। বিচারিক প্রক্রিয়ায় প্রমাণ হলেই জব্দ করা সম্পদ দেশে ফেরানো সম্ভব বলেও জানান গভর্নর। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তার মেয়ে মেহরিন সাবা মনসুরকে দুবাইয়ে ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কিনে দিয়েছেন, এমন খবর নিয়ে বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনার ঝড়। ঈদ ছুটি শেষে প্রথম কার্যদিবসে নিজ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন গভর্নর। জানান, দেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধার কার্যক্রমকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই ব্যক্তিগত আক্রমণ হচ্ছে।
আমার ছেলে মেয়েরা কি করছে না করছে, অ্যাডাল্ট ছেলে মেয়ে তারা তাদের লাইফ নিয়ে থাকবে, বাড়ি কিনবে না গাড়ি কিনবে, কোন দেশে থাকবে, কোথায় বিয়ে করবে, সেটা তাদের ব্যাপার, এটা আমার কোনো ব্যাপার নয়। কাজেই এইখানে এই পুরো জিনিসটাই হচ্ছে অযাচিত চর্চা। এটা পুরোপুরিভাবে বানোয়ার তথ্যের উপর ভিত্তি করে করা এবং পার্সোনাল অ্যাটাক এবং ক্যারেক্টার অ্যাসাসিনেশন হচ্ছে এটার মূল উদ্দেশ্য। সাবেক মন্ত্রী এমপিদের বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে তিনি বলেন, এ নিয়ে আইনগত সিদ্ধান্ত নেবে সরকার। ইন্টারন্যাশনাল ল ফার্মগুলো খুবই উৎসাহী বাংলাদেশের সাথে কাজ করতে। তারা ইভেন প্রপোজালও নিয়ে আসছে, 50 থেকে 100 মিলিয়ন ডলার পর্যন্ত তারা বিনিয়োগ করতে রাজি আছে এই অ্যাসেট রিকভারিতে। তবে যুক্তরাজ্য ছাড়া অন্য দেশ থেকে সম্পদ ফেরতের তেমন কোনো তৎপরতা বা অগ্রগতি নেই বলেও জানান গভর্নর। আমরা অন্যান্য সব দেশের সাথে আলোচনা আছি, কিন্তু ইন্টেন্সিভ ডিসকাশনটা কিন্তু ইউকের সাথেই হচ্ছে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। চলতি বছরের মার্চ পর্যন্ত দেশের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 3,57,655 কোটি টাকা, যা মোট ঋণের 20.53%। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে। 2025 সালের 31 মার্চ পর্যন্ত শ্রেণীকৃত ঋণের মধ্যে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 4,20,334 কোটি টাকা। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ ছিল 3,05,073 কোটি টাকা, যা ছিল মোট বিতরণকৃত ঋণের 17.83%। অর্থাৎ 3 মাসের ব্যবধানে খেলাপি ঋণ 55,581 কোটি টাকা বেড়েছে। হার বেড়েছে 2.7%। গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হওয়া কঠিন হবে। বর্তমান সময়ে তার মতো প্রাজ্ঞ রাজনৈতিক নেতার খুব বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাজধানীর স্কয়ার হাসপাতালে মোস্তফা মহসিন মন্টুর মরদেহ দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বলেন, মন্টু 70-এর দশক জুড়েই স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশ নিয়েছেন। মহান স্বাধীনতা যুদ্ধে তিনি প্রত্যক্ষ অংশ নিয়ে বড় ভূমিকা পালন করেন। নীতির প্রশ্নে কোনো দিনই তিনি আপোষ করেননি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোস্তফা মহসিন মন্টু। গণতন্ত্রে অটল বিশ্বাসী একজন মানুষ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী একজন রাজনৈতিক নেতা, যাকে সত্যিকার অর্থেই আমরা একজন বিশিষ্ট দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকে হারালাম। জাতির তার চলে যাওয়াতে যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি সহজে পূরণ হবার নয়। সর্বোচ্চ আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণে বাধা দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় আইনি জটিলতা তৈরি করছে বলে অভিযোগ করেছেন ইশরাক হোসেন। প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, ডিএসসিসিতে জরুরি সেবা চলমান থাকলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে অন্য সব কার্যক্রম। সাইফুল রিপনের প্রতিবেদন। পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের শপথ নেয়ার ব্যবস্থা গ্রহণের দাবিতে রোববার সকাল থেকে নগর ভবনে ফের শুরু হয় অবস্থান কর্মসূচি। বেলা 11টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে আসেন আদালতের রায়ে ঘোষিত মেয়র ইশরাক হোসেন। ইশরাক হোসেনের শপথ গ্রহণে বাধা দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় আদালত অবমাননা করছে বলে অভিযোগ করেন আন্দোলন মঞ্চ ঢাকাবাসীর সমন্বয়ক মশিউর রহমান। জনগণের সাথে প্রতারণা করার জন্য এবং শপথ ভঙ্গ করার জন্য আমি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারকে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং তার পদত্যাগ দাবি করছি।
মেয়র হিসেবে দায়িত্ব নেওয়া ঠেকাতে সরকার পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী শপথ গ্রহণে বাধা দিতে নানা অজুহাত খুঁজছে অভিযোগ করে ইশরাক হোসেনের সময় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ দাবি করেন। আমি যে রায়টি পেয়েছি সেই রায়ের মাধ্যমে প্রমাণিত হয় যে নির্বাচনটি হয়েছিল, যে ফলাফলটি হয়েছিল সেটি ছিল অবৈধ এবং সেটিকে পরিবর্তন করার মাধ্যমে এটাই প্রমাণ হয়ে যাবে, একটা দালিলিক প্রমাণ থেকে যাবে যে হাসিনার আমলে অবৈধভাবে নির্বাচনকে চুরি করে ডাকাতি করে অবৈধভাবে ফলাফল ঘোষণা করা হতো। অতএব তারা যে আজকে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করার মাধ্যমে এই রায়ের কার্যকর করাকে যে ব্যাহত করছে, প্রকান্তরে তারা কিন্তু ওই অবৈধ তাপস এবং অবৈধ নির্বাচনকেই তারা বৈধতা দিচ্ছে। শপথ গ্রহণের ব্যবস্থা না করা পর্যন্ত নগরবাসীর জরুরি সেবা ব্যতীত অন্য সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন ইশরাক হোসেন। আমার জন্যও এটা কষ্টকর যে আমি জনগণের জন্য দুর্ভোগের সৃষ্টি আমার ওদের করতে হচ্ছে, কিন্তু এটার একটা কারণ রয়েছে এবং সেই কারণটা হলো যে আমরা যদি এখান থেকে পেছনে ফিরে যাই তাহলে পরে একটা গণতন্ত্রের জন্য একটা আঘাত হিসেবে এই উদাহরণ সৃষ্টি হবে, যেটা আমরা কোনোভাবেই আমরা হতে দিতে পারি না। দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলোকে আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে, কিন্তু এর বাইরে অন্য কোনো বিভাগ বা অন্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য যারা এখানে আছেন তারা অফিস করতে পারবে না। এনসিপির একটি বিপদগামী অংশ নির্বাচন কমিশনকে প্রভাবিত করে খারাপ নজির তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ইশরাক হোসেন। তারা নির্বাচন কমিশনকেও বাইরে থেকে অবৈধভাবে প্রভাবিত করছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদরাত। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ফের তলব করেছে দুদক। আগামী 22 জুন তাকে তলব করে চিঠি দেওয়া হয়েছে। অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার 5 ঠিকানায় নোটিশ পাঠিয়েছে দুদক। এদিকে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসের রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। বাকিরা জানাচ্ছেন ফজলা আদিত্য। রাজধানীর গুলশান 2 নম্বর রোডে ইস্টার্ন হাউজিং থেকে অবৈধভাবে ফ্ল্যাট নেয়ার মামলায় গেল মে মাসে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে তলব করে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন। তবে সংস্থাটির দাবি টিউলিপ সিদ্দিক চিঠি পাচ্ছে না বলে বিভিন্ন মাধ্যমে অভিযোগ করেছে। এমন প্রেক্ষাপটে রাজধানীতে টিউলিপের 5টি ঠিকানায় ফের চিঠি পাঠিয়েছে দুদক। এবার তাকে 22 জুন তলব করা হয়। সংশ্লিষ্ট থানা, রেজিস্ট্রির ডাকযোগে এবং সরাসরি দুদক কর্মকর্তারা এসব ঠিকানায় চিঠি প্রকাশ্য স্থানে রাখবে। উক্ত মামলার তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা জনাব রেজওয়ান সিদ্দিকীর ঢাকায় বাংলাদেশে তার 5টি ঠিকানা পাওয়া গেছে। সেই ঠিকানাগুলোতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পত্র প্রেরণ করা হয়েছে। এদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার 3 আসনের সাবেক সংসদ সদস্য নাসের রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। কোনো অভিযোগ যদি 80 বা তদুর্ধ্ব মার্কস পেয়ে থাকে তাহলে সেটা অনুসন্ধানের জন্য বিবেচিত হয়ে থাকে এবং যাচাই বাছাই কমিটির সুপারিশক্রমে কমিশনের অনুমোদনের প্রেক্ষিতে অনুসন্ধানের কাজ শুরু করা হয়ে থাকে। অনুসন্ধানকালে নাসের রহমানের সম্পদ জব্দ ও ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানাতেও চিঠিতে বলা হয়েছে। ফজলা আদিত্য, দেশ টিভি, ঢাকা। দেশে বাড়ছে করোনার সংক্রমণ। সবশেষ 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 14 জন। করোনার পাশাপাশি উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীও। রোববার মহাখালীর ডিএনসিসি হাসপাতালের বহির্বিভাগে দেখা যায় করোনা ও ডেঙ্গু রোগীর ভিড়। ফাহিম ইউসুফের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। দেশে নতুন করে বৃদ্ধি পেয়েছে করোনা সংক্রমণ, ডেঙ্গু রোগীও বেড়েছে সমান তালে। রোববার মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালের বহির্বিভাগে রোগীর অতিরিক্ত ভিড় দেখা গেছে, যার মধ্যে জ্বর, গলা ব্যথা, সর্দি কাশির রোগী ছিল বেশি। হাসপাতালে কোভিড সংক্রমণ ঠেকাতে মাস্ক পরার জন্য ছিল কঠোর নির্দেশনা। গত 24 ঘন্টায় এই হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে 14 জন, আর ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে 10 জন। বর্তমানে আমাদের হাসপাতালে 14 জন কোভিড-19 রোগী ভর্তি আছেন। এদের মাঝে 3 জনের অক্সিজেন লাগছে এবং 1 জনের হাই ফ্লো অক্সিজেন লাগছে। আর ডেঙ্গু রোগী হিসাবে 10 জন রোগী ভর্তি আছেন টোটাল ডেঙ্গু রোগী। শিশু, বয়স্ক ও আগে থেকে শ্বাসকষ্টজনিত রোগ থাকলে সংক্রমণের ঝুঁকি বেশি জানিয়ে পরিচালক বলেন, হাসপাতালে কোনো কিট সংকট নেই। দেখা যায় হাইপারটেনশন বা ডায়াবেটিস বা অন্যান্য কোনো ক্যান্সার বা যে কোনো রোগে আক্রান্ত তাদের কিন্তু রিস্কটা অনেক বেশি।
এইবারও কোনো ব্যতিক্রম নয়। আমাদের কিন্তু একজন পেশেন্ট রয়েছে যার কিন্তু কিডনির সমস্যা রয়েছে এবং সে কিন্তু তাকে আমাদের অক্সিজেন দিতে হচ্ছে। করোনা সংক্রমণ ঠেকাতে জনসচেতনতা বাড়ানোর গুরুত্ব দেন হাসপাতালের পরিচালক। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। উন্নত প্রযুক্তি নির্ভর এবং ভবিষ্যৎমুখী ডিজিটাল ব্যাংকিং সেবায় দেশের প্রথম সাইকো সার্ভিস ভিত্তিক ওপেন এপিআই ব্যাংকিং চালু করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি। আজ থেকে এই সেবা শুরু করেছে ব্যাংকটি। এর মাধ্যমে দেশে সর্বপ্রথম ও বিশ্বব্যাপী ষষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকিং সেবায় সর্বাধুনিক সংস্করণ ব্যবহার শুরু করেছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ উপলক্ষে বিস্তারিত তুলে ধরা হয়। জানানো হয় এর মাধ্যমে অ্যাকাউন্ট খোলা, ঋণ প্রক্রিয়াকরণ কিংবা নিরাপত্তা যাচাইয়ের মতো সেবা আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারবে ব্যাংক। এছাড়া গ্রাহকরা উপভোগ করতে পারবেন কাস্টমাইজড আর্থিক সেবা, বিভিন্ন অ্যাপ ও প্ল্যাটফর্মে দ্রুত সংযুক্তির মতো সেবা। প্রেস ব্রিফিংয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামসুদ্দুর রশিদ সহ আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, ডিজিটাল রূপান্তর প্রকল্পের কারিগরি সহযোগী প্রতিষ্ঠান ওরাকলের সিনিয়র প্রতিনিধি এবং উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা বৃন্দ।